রবীন্দ্রনাথের ঔপনিষদিক ভাবনা দশম পর্ব। রবীন্দ্রনাথের শেষের সেই দিনগুলি, এই আলোচনা করতে গেলে প্রথমে আমাদের একটু পিছিয়ে আসতে হবে, তারপর আমাদের যেতে হবে শেষ যাত্রার দিকে। এই পর্যায়ে আমরা দেখব রবীন্দ্রনাথের শেষের সেই দিনগুলি, যেখানে তার সৃষ্টির সঙ্গে তার জীবন মিশে যায়। তার কল্পনা কাব্যে বর্ষশেষ কবিতায় আমরা দেখি জীবনের সংকীর্ণতা কবির কাছে অসহ্য হয়ে ওঠে। তিনি লেখেন, লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ কলহ সংশয় সহে না আর জীবনেরে খণ্ড খণ্ড করি দ্বন্দ্বে দ্বন্দ্বে ক্ষয়। চিত্রাকাব্যে যৌবনে এবার ফিরাও মোড়ে কবিতায় তিনি নিজেকেই নিজে আহ্বান জানিয়েছিলেন, এই সব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ঝনিয়া তুলিতে হবে আশা। কবি, তবে উঠে এসো, যদি থাকে প্রাণ তবে তাই লহ সাথে, তবে তাই করো আজি দান। বড় দুঃখ বড় ব্যথা সম্মুখেতে কষ্টের সংসার, বড়ই দরিদ্র শূন্য বড় ক্ষুদ্র বদ্ধ অন্ধকার। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। সাহস বিস্তৃত বক্ষপথ, এ দৈন্য মাঝারে কবি, একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি। কি গাহিবে কি শোনাবে বলো, মিথ্যা আপনার সুখ মিথ্যা আপনার দুঃখ, স্বার্থ মগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। মহাবিশ্ব জীবনের তরঙ্গেতে নাচিতে নাচিতে নির্ভয়ে ছুটিতে হবে সত্যেরে করিয়া ধ্রুবতারা। আমরা জানি কবি শুধু এই ডাক দিয়েই থেমে থাকেননি, কর্মজগতে নিজেও নেমে এসে তৈরি করলেন শান্তিনিকেতন। তপবনের আদর্শকে সামনে রেখে বর্তমানের সঙ্গে সমন্বয় তৈরি হলো বিশ্বভারতী, যত্র বিশ্ব ভবত্যেক নিউডম। তখন তার সাহিত্যের বিভিন্ন ধারার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এবং বিশ্বভারতীর আদর্শ রূপায়ণে তার ঔপনিষদিক চেতনা তাকে উদ্বোধিত করছে। আর এবার ফিরাও মোড়ে কবিতার শেষে কবি অনুভব করছেন, তৃপ্ত হবে এক প্রেমে জীবনের সর্বপ্রেম তৃষা। শেষ বয়সে ঐকতান কবিতায় তিনি লিখছেন, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার পূর্ণ পরিমাপ নয় বাহিরের দেশে কালে। সে অন্তরময়, অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়। এ তো স্পষ্টতই ঔপনিষদিক চেতনা, যা বেরিয়ে আসছে তার কবিতার মধ্য দিয়ে। উপনিষদে যা ছিল মন্ত্র, তা হয়ে উঠছে কবিতা, এবং অবশ্যই তার অনুষঙ্গ হিসাবে মিশে যাচ্ছে বর্তমান দেশ কাল সমাজ ও সমাজের মানুষ। এর আগেই নৈবেদ্য কাব্যের ত্রাণ কবিতায় তিনি প্রার্থনা করেছেন, এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয় আর দীন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার। এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো। মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে।
আবার প্রার্থনা কবিতাতেও তিনি প্রার্থনা জানাচ্ছেন, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের সৌত পথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করে পিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। এ যেন বর্তমান ভারত থেকে পরম পিতার কাছে প্রার্থনা উচ্চারিত হলো আর এক ঋষি কবির কণ্ঠে। আর সেই আকুল আবেদন আজ ধ্বনিত হচ্ছে, যদিও তা আমরা প্রায়শ ভুলে যাই। এবার যদি আমরা কবির শেষ বয়সের দিকে চলে আসি, তখনও তিনি নিজেকে নিয়েও রস সৃষ্টি করছেন। খনিকা কাব্যে কবির বয়স কবিতায় বলছেন, ওরে কবি সন্ধ্যা হয়ে এলো, কেশে তোমার ধরেছে যে পাক, বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক, সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যত ধরুক পাক। তবু সে সময় কবি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছেন। কবির পুত্রবধূ প্রতিমা দেবী অনুক্ষণ তাঁর সেবা শুশ্রূষা করে যাচ্ছেন। প্রতিমা দেবী নিজেই তখন কঠিন ব্রঙ্কাইটিসে ভুগছিলেন। তখন 1940-এর আগস্টে ডাক্তারের পরামর্শ মতো তিনি কালিম্পং গেলেন শরীরটা সারিয়ে তুলতে। বৌমার স্বাস্থ্য সম্বন্ধে চিন্তিত হয়ে শ্বশুর বললেন, ভালো করে সেরে এসো মা। তার অনুপস্থিতিতে রবীন্দ্রনাথ তখন শান্তিনিকেতনের উত্তরায়ণে উদীচিতে বসে ল্যাবরেটরি গল্পটি লিখছেন। 1 মাস পর সেপ্টেম্বরে কবিও চললেন কালিম্পংয়ে মৈত্রেয়ী দেবীর বাড়িতে। ল্যাবরেটরি গল্পটা সবে শেষ করে সঙ্গে নিয়ে এলেন প্রতিমা ও মৈত্রেয়ীকে শোনাবেন বলে, কিন্তু নিজে বসে শোনানোর মতো তার অবস্থা নয়। তিনি গল্পের খাতাটা মৈত্রেয়ীকে দিয়ে বললেন, যদি অশ্লীলতা দোষ পাও রুষ্ট হয়েও না, হে আদর্শবাদিনী, ওর ভিতরের আদর্শটি খুঁজে দেখো। সেখানে থাকার সময় রবীন্দ্রনাথ হঠাৎ এক রাত্রে শোয়ার ঘরে চৌকি থেকে খাটে উঠতে গিয়ে পড়ে গেলেন। স্থানীয় ডাক্তার ফোন করে 40 মাইল দূরের দার্জিলিং সদর হাসপাতাল থেকে একজন ইউরোপিয়ান সিভিল সার্জনকে আনিয়ে নিলেন। সিভিল সার্জন বললেন, তার কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, সঙ্গে সঙ্গে অপারেশন করতে হবে। প্রতিমা দেবী রাজি হলেন না। সেই দুর্যোগের রাত ছিল 1940-এর 27 সেপ্টেম্বর। সে রাতে অপারেশন হলে কি হতো তা বলা মুশকিল। পরদিন সকালবেলা 3 জন ডাক্তার নিয়ে প্রশান্ত মহলানবী হাজির হলেন, সঙ্গে মীরা দেবী। ট্রেনে চাপিয়ে কবিকে নিয়ে আসা হলো হাওড়া স্টেশনে। সেখানে অপেক্ষা করছিলেন পুত্র রথীন্দ্রনাথ। প্রতিমা দেবী শ্বশুর মশাইকে জোড়া সাঁকোয় তাঁদের নিজস্ব বদ্ধবায়ু লাল বাড়িতে না তুলে প্রাচীন মহিমাপূর্ণ 6 নম্বর বাড়ির দোতলার পাথরের ঘরটিতে শোয়ালেন। শ্বশুর মশাই চোখ খুলে বললেন, এ কোথায় আমাকে আনলে বৌমা? প্রতিমা দেবী বললেন, এই যে আপনার পাথরের ঘর। রবীন্দ্রনাথ বললেন, হ্যাঁ পাথরই বটে, কি কঠিন বুক। কয়েকদিন পর শান্তিনিকেতনের বায়ু স্বাস্থ্যকর হবে ভেবে ডাক্তাররা জোড়াসাঁকোর বন্দিকে ছেড়ে দিলেন। ইতিমধ্যে ল্যাবরেটরি গল্পটি আনন্দবাজার পূজা সংখ্যায় প্রকাশিত হয়েছে। জোড়াসাঁকোয় অসুস্থ অবস্থায় লেখা কবিতাগুলি নিয়ে রোগশয্যায় কাব্যটি বেরোল। তারপর শান্তিনিকেতনে লেখা কবিতাগুলি স্থান পেল আরোগ্য ও জন্মদিন কাব্যে। এই সময় শান্তিনিকেতনে রথী প্রতিমার পালিতা গুজরাটি মেয়ে নন্দিনী দাদামশাইয়ের চুল আঁচড়ে, মুখ হাত ধুইয়ে, চশমা পরিয়ে বারান্দায় বসিয়ে বকবক শুরু করে।
নাতনি দাদামশাইয়ের মিলনটি ভারী মিষ্টি। তারপর নন্দিনীর স্বামী কৃষ্ণকৃপালনের সঙ্গে কবির চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দৈনিক খবর নিয়ে আলোচনা। এইসব গুরুগম্ভীর রাষ্ট্রিক বিশ্লেষণের সঙ্গে চলে নাতনির সঙ্গে মজা করে ছড়া বানানো। ওরে মোর দোস্ত, আজকে সকালবেলা মেজাজটা খোঁজ তো, একটু সময় নিয়ে কাছে তুই বস তো, কেন তুই চলে যাস, করি নাই দোস্ত। এইভাবে বছর ঘুরে গেল। এদিকে বেজে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা। অসুস্থ কবি লিখলেন সভ্যতার সংকট, ক্রাইসিস অফ সিভিলাইজেশন, আর শেষ করলেন কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব এই বাক্যবন্ধে। বাংলা নববর্ষে শান্তিনিকেতনে পালিত হল কবিগুরুর শেষ জন্মোৎসব। আশ্রমবাসীদের আশীর্বাদ করতে গিয়ে শেষবারের মতো গোটা জীবনের স্মৃতি সংহত করে নিলেন দুটি বাক্যে। কোন দূর পরিবারের সংকীর্ণ সীমার মধ্যে আমার বাল্যলীলা আরম্ভ, দু চারজন আত্মীয়ের মধ্যে আমার পরিচয় সীমাবদ্ধ ছিল। আজ তোমাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে ভাবি, বিধাতা আমার জীবনে কি খেলা খেললেন, সেদিন তো একথা কল্পনাও করতে পারিনি। আষাঢ় মাস এসে পড়ল, কবির হলো ব্যাধির বৃদ্ধি। শান্তিনিকেতনের উত্তরায়ণে এলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, সার্জন ললিত কুমার বন্দ্যোপাধ্যায় এবং আরো কয়েকজন ডাক্তার। তারা কবির শরীর পরীক্ষা করে স্থির করলেন এই শ্রাবণেই তার রোগজীর্ণ শরীরে অস্ত্রোপচার করতে হবে। তারা কলকাতায় ফিরে গেলেন অস্ত্রোপচারের বন্দোবস্ত করতে। কবি একদিন বিকেলবেলা পুত্রবধূ প্রতিমাকে ডেকে বললেন, মামনি, আমার কাজ চুকেছে, তোমরা সংসার গুছিয়ে বসেছ, আমি নিশ্চিন্ত। আর রইল আমার এই ল্যাবরেটরি শান্তিনিকেতন, একে তোমরা বাঁচিয়ে রেখো, এর ভার রইল তোমাদের উপর। তিনি তাকে পাঠিয়ে দিলেন বিশ্বভারতী কোয়ার্টারলি পত্রিকা। তাতে কাঁপা হাতে লেখা, মামনিকে বাবামণি। বোলপুর থেকে ট্রেনে যাত্রার ব্যবস্থা হলো 25 জুলাই 1941। শান্তিনিকেতন থেকে গুরুদেবকে গাড়িতে আনা হলো শোয়ানো অবস্থায়। আশ্রমবাসী ছাত্ররা গাইছে আমাদের শান্তিনিকেতন। 15 বৈশাখ 1341 শান্তিনিকেতনে কবি লিখেছিলেন, যাওয়ার সময় হলো বিহঙ্গের, এখনই কুলায় রিক্ত হবে শুষ্ক পত্র, জীর্ণ পুষ্প সাথে, পথ চিহ্নহীন শূন্যে যাব উড়ে, রজনী প্রভাতে অস্ত সিন্ধু পারে। মৃত্যু ভাবনায় যখন আমরা প্রায় সকলেই সংশয়াচ্ছন্ন হই, তখন রবীন্দ্রনাথ লেখেন, কেন রে এই জুয়ারটুকু পার হতে সংশয়, জয় অজানার জয়। দুদিন গিয়ে ঘেরা ঘরে, তাইতে যদি এতই ধরে, চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়, জয় অজানার জয়। এখানে আমাদের মনে পড়বে শ্রীমা শারদাকে বলা শ্রীরামকৃষ্ণের কথা, তুমি এত ভাবছো কেন, এ তো এই ঘর থেকে ও ঘরে। আর রবীন্দ্রনাথ এই বিশ্বাসে স্থিত থাকেন, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই। এই বিশ্বাস তিনি কখনো হারাননি। আমরা দেখব কলকাতায় জোড়াসাঁকোর বাড়িতে নিজের জন্মস্থানে এসে যখন কিছুটা সুস্থ বোধ করছেন রবীন্দ্রনাথ, সেই সময় 27 জুলাই রানীচন্দ্রকে বললেন, সকালবেলায় অরুণ আলোর মতো মনে এসে গেল কয়েকটা লাইন, লিখে রাখো, নয়তো হারিয়ে ফেলবো। কবি মুখে মুখে বলে গেলেন,
তাঁর শেষ লেখা কাব্যের প্রথম দিনের সূর্য কবিতা। দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে। নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। এই কবিতা রচনার স্থান ও সময় যদি দেখি, তাহলে মনে হবে এ তো যেন কবির নিজেকে নিয়েই প্রশ্ন, যার উত্তর তিনি নিজে দিলেন না। তিনি প্রশ্ন চিহ্ন হয়েই থেকে গেলেন, আর আমাদের ব্যাপৃত রাখলেন তার উত্তর সন্ধানের জন্য। মৃত্যুর পরেও কি তাঁর কণ্ঠস্বর স্তব্ধ হলো? তিনি তাঁর গানের ভাষায় রেখে গেলেন সেই চিরন্তন প্রশ্ন ও আকাঙ্ক্ষা। নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে, তারই মধু কেন মন মধুকে খাওয়াও না? নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে, তোমার বৃত্তের সেই সভায় কেন গাওয়াও না? এবং তার উত্তরও, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। 15 বৈশাখ 1341 শান্তিনিকেতনে কবি লিখেছিলেন, যাবার সময় হলো বিহঙ্গের। এখনই কুড়ায় রিক্ত হবে শুষ্ক পত্র জীর্ণ পুষ্প সাথে, পথ চিহ্নহীন শূন্যে যাব উড়ে রজনী প্রভাতে অস্ত সিন্ধু পারে। মৃত্যু ভাবনায় যখন আমরা প্রায় সকলেই সংশয়াচ্ছন্ন হই, তখন রবীন্দ্রনাথ লেখেন, কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়? রবীন্দ্রনাথ বারবার ইচ্ছা প্রকাশ করেছেন তাঁর কবিরাজি চিকিৎসাই হোক। অ্যালোপ্যাথির বিখ্যাত চিকিৎসক ডাক্তার নীলরতন সরকার চাইছিলেন না যে কবি অপারেশন হোক। রানীচন্দ্র তাঁর গুরুদেব বইতে জানিয়েছেন, অপারেশনে গুরুদেবের খুব আপত্তি। তিনি বলছেন, মানুষকে তো মরতে হবেই একদিন, মিথ্যে এটাকে কাটাকাটি ছেঁড়াছেড়ি করবার কি প্রয়োজন? বললেন, তাঁর দেওয়া দেহ অক্ষত ভাবেই তাঁকে ফিরিয়ে দেওয়া ভালো। কালের শ্রেষ্ঠ চিকিৎসক হিসেবে খ্যাত ডাক্তার বিধানচন্দ্র রায়ের ইচ্ছায় জোড়াসাঁকোর বাড়িতেই অপারেশনের ব্যবস্থা করা হয়। শল্য চিকিৎসক ডাক্তার ললিত ব্যানার্জির তাড়াহুড়োয় ঠিক হলো 30 জুলাই সকালে অপারেশন হবে। আমরা আশ্চর্য হয়ে দেখব, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি নিযুক্ত থেকেছেন সৃষ্টির কাজে। অপারেশন টেবিলে যাওয়ার আগে 30 জুলাই 1941 সকাল 9:30 তিনি ডিকটেট করে গেছেন তার শেষ লেখায় তার শেষ কবিতা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। কবির এই শেষ কবিতাতেও উদ্ভাসিত হলো উপনিষদ বর্ণিত ব্রহ্মের মায়া শক্তির খেলা বা লীলা। মায়ার ভেতর দিয়ে মায়াকে অতিক্রম করলে পাওয়া যায় সত্যের সন্ধান। কবি শান্তির অক্ষয় অধিকার অর্জন করে গেলেই চলে গেলেন চির শান্তি ধামে, আর সেই অন্তিম যাত্রার ছবি এঁকে গেলেন কবিতার জন্মদিনে কবিতায়। অলঙ্কার খুলে নেবে একে একে বর্ণসজ্জাহীন উত্তরিয়ে ঢেকে দিবে, ললাটে আঁকিবে শুদ্ধ তিলকের রেখা। তোমরাও যোগ দিও জীবনের পূর্ণ পথ নিয়ে, সে অন্তিম অনুষ্ঠানে হয়তো শুনিবে দূর হতে দিগন্তের পরপারে শুভ শঙ্খধ্বনি। এর ঠিক 2 বছর আগে 1939 রবীন্দ্রনাথ তাঁর পূর্ব প্রকাশিত ডাকঘর নাটকের শেষে একটি গান সংযোজন করেছিলেন, মুখে শান্তি পারাবার। এবার যেন নিজেই নিজের জীবনেও দেখে নিলেন
সম্মুখে শান্তি পারাবার। এদিকে অপারেশন ভালোভাবে হলেও 5 দিন একটু সুস্থ থাকার পর আবার শুরু হলো সংকটজনক পরিস্থিতি। 1941 7 আগস্ট বেতারের ঘোষণা প্রচারিত হলো বেলা 12টা 10 মিনিটে কবির মহাপ্রয়াণ হয়েছে। নজরুল ইসলামের কণ্ঠে ধ্বনিত হলো স্বরচিত কবিতা ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে। ইহজগৎ থেকে চলে গেলেন কবি রবীন্দ্রনাথ, গুরুদেব রবীন্দ্রনাথ, কিন্তু আমাদের হাতে রেখে গেলেন তার সারা জীবনের সাধনার উত্তরাধিকার। এখন আমাদেরই দায়িত্ব, তা আমরা কিভাবে বহন করব।